Welcome to the YouTube channel Physics Project with Mohanlal। आज के আমরা দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার উপর আলোচনা করছি। ইউনিট 9 প্রথম অধ্যায় সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স, প্রেজেন্টেড বাই মোহনলাল সামন্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক, পূর্ব মেদিনীপুর। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করবে, আমার অন্যান্য ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আগামী দিনে ভিডিও রিলিজ করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এটা পার্ট 2। এই পার্ট 2তে আমরা আলোচনা করব পিএন জাংশন ডায়োড, অর্থাৎ পিএন জাংশন ডায়োড আমরা কিভাবে পাবো এবং ডিপ্লেশন রিজিন, অর্থাৎ পিএন জাংশন ডায়োডের মাঝখানে একটা স্তরে স্পেস চার্জ গঠিত হয়, সেই স্পেস চার্জ সম্বন্ধে এবং ইলেকট্রিক ফিল্ড সেগুলো সম্বন্ধে জানবো। তারপরে জানবো ফরওয়ার্ড বায়াস অ্যান্ড রিভার্স বায়াস এবং সবশেষে ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ পিএন ডায়োড। এগুলো আমরা এখানে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তাহলে এসো আমরা শুরু করি। প্রথমেই জেনে নেওয়া যাক যে পিএন জাংশন ডায়োড কি। এটা আমি কপি করে নিয়ে যাচ্ছি, এবার তোমরা খাতায় তুলে নাও। কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহী ক্লাসের অর্ধেক অংশ এন টাইপ ও অপর অর্ধেক অংশ পি টাইপের ডোপিং করলে যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী ক্লাস পাওয়া যায় তাকে পিএন জাংশন ডায়োড বলে। তাহলে প্রথমে একটা পুরো সিলিকনের ক্লাস নেব। পুরো সিলিকনের ক্লাসটাকে আমি অর্ধেক অংশ, এর অর্ধেক অংশটাকে যদি আমি পি টাইপ ডোপিং করি, তাহলে এই অর্ধেক অংশ পি টাইপ ডোপিং আর এই অর্ধেক অংশ এন টাইপ ডোপিং করলে এই যে সংযোগ, যে ক্লাসটা তৈরি হবে, এটাকে আমরা বলবো পিএন জাংশন ডায়োড। ঠিক আছে, বেশ। এটা দেখানো হয়েছে, দেখো একটা ক্লাসের অর্ধেক অংশ পি টাইপ এবং অর্ধেক অংশ এন টাইপ করা হয়েছে, এটাকে পিএন জাংশন ডায়োড বলছি। এই পিএন জাংশন ডায়োডের প্রতীক দেখো, লক্ষ্য করো, পি টাইপের দিকে একটা ত্রিভুজ মতো আর এন টাইপের দিকে একটা জাস্ট সরলরেখা, অর্থাৎ এটাকে আমরা রিপ্রেজেন্ট করব জাস্ট একটা ত্রিভুজ এঁকে একটা সরলরেখা টানবে, এই যে এটা হচ্ছে পি অঞ্চল, এটাকে এন অঞ্চল প্রকাশ করবে। আমরা ডায়োড সার্কিটে এরকম প্রতীক, এটা হচ্ছে ডায়োডের প্রতীক, পিএন ডায়োড সার্কিটের প্রতীক বা চিহ্ন বলতে পারো। এবার আসছি আমরা ফরমেশন অফ ডিপ্লেশন লেয়ার অ্যাট দ্য জাংশন। জাংশনে ডিপ্লেশন লেয়ার কিভাবে গঠিত হয় তা প্রথম থেকে তোমরা এখানে দেখো। আমি এখানে একটা পি টাইপ এন টাইপ, একটা ক্লাসের অর্ধেক অংশ পি টাইপ করেছি আর অর্ধেক অংশ এন টাইপ করা আছে, এটা তোমাকে এনলার্জ করে দেখাচ্ছি। দেখো তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ আমাদের যে নিয়ম ছিল পি টাইপ করার জন্য কি না, গ্রুপ 13 কোনো এলিমেন্টকে ডোপিং করা হয়েছে, এখানে অ্যালুমিনিয়ামকে ডোপিং করা হয়েছে। দেখো চারপাশে দেখো সিলিকন, মাঝখানে অ্যালুমিনিয়ামের বাইরে তিনটে ইলেকট্রন আছে, একটা হোল রয়েছে, এই জায়গাটা হোল। ঠিক আছে, এই যে এইগুলো হচ্ছে হোল অংশ, এটা হোল, এগুলো সব হোল দেখানো হয়েছে। অর্থাৎ এখানে পি টাইপ যেহেতু হোলের সংখ্যা ঘনত্ব বেশি হবে আর ফ্রি ইলেকট্রন কিছু থাকবে, সেটা এখানে দেখানো হয়নি, কিছু ফ্রি ইলেকট্রন এখানে থাকবে সামান্য। এবারে লেখো, যখন এটা নর্মাল টেম্পারেচার, এটা দেখানো হয়েছে কি না অ্যাবসলিউট জিরোতে, ওই জন্য কোনো ফ্রি ইলেকট্রন এখানে দেখানো হয়নি, এটা জিরো কেলভিন অবস্থায়, এবং জাস্ট যেই মুহূর্তে তৈরি করা হয়েছে সেই মুহূর্তে এটা দেখানো হয়েছে টি ইকুয়াল টু জিরোতে, যেই মুহূর্তে এটা আমরা পিএন জাংশনটা তৈরি করলাম। আর এন অঞ্চলে দেখো, এন অঞ্চলে কি হচ্ছে, গ্রুপ 15 এলিমেন্ট, গ্রুপ 15 গুলো এলিমেন্ট, যেমন ফসফরাস এখানে ডোপিং করা হয়েছে। দেখো সিলিকনের মাঝে ফসফরাস ঢুকে গেছে। ফসফরাসের বাইরের কক্ষে যেহেতু গ্রুপ 15, তাহলে 5টা ভ্যালেন্স ইলেকট্রন থাকবে, 5টা দেখো 4টে বন্ড করে গেছে, 4টে বন্ড হয়ে গেছে, একটা ইলেকট্রন ফ্রি রয়েছে। তাহলে এরকম করে করে ওই ফ্রি ইলেকট্রনগুলো এখানে দেখানো হয়েছে। তাহলে এন অঞ্চলের মধ্যে আমরা কি পাবো, এন অঞ্চলের মধ্যে কি হচ্ছে, ফ্রি ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব বেশি আর পি অঞ্চলের হচ্ছে হোলের সংখ্যা ঘনত্ব বেশি। তাহলে এপাশে ফ্রি ইলেকট্রন আছে, এপাশে হোল কনসেন্ট্রেশন খুব হাই আছে। এবারে যদি আমরা একে কি করি না, যখনই পিএন জাংশন তৈরি হয়ে গেছে, তাহলে জাংশনের মধ্যে দেখো ওই ব্যাপন প্রক্রিয়া ঘটবে। ব্যাপন প্রক্রিয়া ঘটছে, কি হয়েছে না, এন অঞ্চলের ফ্রি ইলেকট্রন দেখো ব্যাপন প্রক্রিয়ায় এখানে পি অঞ্চলের হোলের মধ্যে চলে যাচ্ছে, তাহলে এখানে বন্ড কভার হয়ে যাচ্ছে। ঠিক সেরকম দেখো এখানে ফ্রি ইলেকট্রনটা এসে ওখানে হোলটাকে পূরণ করছে। এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া।
ডিফিউশন প্রক্রিয়া এটা করছে। তাহলে সংযোগস্থলের কিছু অংশ দেখো, ওই যে এন অঞ্চলের যে মেজরিটি ক্যারিয়ার সেগুলো পি অঞ্চলের দিকে চলে যাচ্ছে, তার মেজরিটি ক্যারিয়ারের দ্বারা প্রশমিত হচ্ছে, রিকম্বিনেশন হয়ে যাচ্ছে, অর্থাৎ হোলের সঙ্গে ইলেকট্রন রিকম্বাইন করে যাচ্ছে। এর ফলে কি হলো না, সংযোগস্থলে দেখো, সংযোগস্থলে এন অঞ্চলের যেহেতু একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে ওই জায়গায় কী হচ্ছে, পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে। এই পজিটিভ চার্জটা কিন্তু স্থির, ঠিক আছে, এইটা স্থির পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ইমোবাইল, এটা মুভ করতে পারবে না। ঠিক সেরকমভাবে এখানে দেখো নেগেটিভ চার্জ তৈরি হয়েছে, ক্রিয়েট হয়েছে, কিন্তু এটা স্থির, তাই তো। তাহলে উভয় পাশে দেখো বিপরীত আধান সৃষ্টি হয়ে গেল। এন টাইপ অঞ্চলে পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে আর পি টাইপ অঞ্চলে নেগেটিভ চার্জ সৃষ্টি হলো। কিন্তু এইখানে দেখো কোনো ফ্রি চার্জ নেই, এই অংশটায় লক্ষ্য করো, কোনো ফ্রি চার্জ থাকবে না, চার্জ রয়েছে বাট সেগুলো চার্জগুলো হচ্ছে স্থির চার্জ, অর্থাৎ এগুলো ইমোবাইল চার্জ বলতে পারো, কারণ এগুলো চার্জগুলো মুভ করতে পারবে না, ঠিক আছে। তাহলে এই যে অংশটা, এইটাকে আমরা বলবো ডিপ্লেশন রিজিয়ন, অর্থাৎ সংযোগস্থলের কিছুটা অংশে দেখো ওই পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন রয়েছে, কিন্তু সেগুলো ইমোবাইল, অর্থাৎ স্থির চার্জ। এই অংশটাকে আমরা বলি ডিপ্লেশন লেয়ার। তাহলে সংজ্ঞাটা কি বলবো, পিএন সংযোগ ডায়োডের সংযোগস্থলের কিছু অংশে মুক্ত ইলেকট্রন ও হোলের ব্যাপন প্রক্রিয়ার জন্য কিছু অংশে মুক্ত আধান থাকে না। সংযোগস্থলের এই অংশকে ডিপ্রেশন বা নিঃশেষিত অঞ্চল বলা হয়। তাহলে এই জায়গাটা একটু খেয়াল রাখবে, কোনো মুক্ত আধান থাকবে না, কোনো ফ্রি ক্যারিয়ার, অর্থাৎ তড়িৎ প্রবাহ বহন করার জন্য যে ক্যারিয়ার দরকার সেই ক্যারিয়ার এখানে নেই, ওই জন্য নাম হয়েছে ডিপ্লেশন, ডিপ্লেটেড ফ্রম ফ্রি চার্জ, ঠিক আছে, এটার জন্য নামটা হয়েছে ডিপ্লেশন রিজিয়ন। এই ডিপ্লেশন রিজিয়নে দেখো, তাহলে এন অঞ্চলে পজিটিভ চার্জ আর পি অঞ্চলে নেগেটিভ চার্জ সৃষ্টি হয়েছে। তাহলে আমরা বলতে পারি এখানে একটা জাংশনে পোটেনশিয়াল স্পেস চার্জ তৈরি হয়েছে, তাই তো, স্পেস চার্জ, যেটা ডান দিকে পজিটিভ চার্জ আছে এন অঞ্চলের দিকে এবং পি অঞ্চলের দিকে পজিটিভ চার্জ তৈরি হয়েছে। এটাকে এখানে দেখানো হয়েছে, দেখো এখানে পজিটিভ চার্জ এন অঞ্চলে আর নেগেটিভ চার্জ পি অঞ্চলে তৈরি হয়েছে। তাহলে এদের মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হয়ে যাবে, সেটাকে আমরা বলছি বিল্ড ইন পোটেনশিয়াল, ঠিক আছে, বিল্ড ইন পোটেনশিয়াল। ওই সংযোগস্থলের ভেতরে পোটেনশিয়াল তৈরি হবে, আর প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তাহলে যে ভিতরে ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো সেটা হচ্ছে এন অঞ্চল থেকে পি অঞ্চলের দিকে, তাই তো। তাহলে তড়িৎ ক্ষেত্র যেটা সৃষ্টি হয়েছে, তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে না, এন অঞ্চল থেকে পি অঞ্চলের দিকে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, ক্লিয়ার। এবার তড়িৎ ক্ষেত্র দেখো, সংযোগস্থল দেখো টপ পয়েন্টে একদম ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, তড়িৎ ক্ষেত্রের পরিবর্তনটা এইভাবে দেখানো হয়েছে, উল্টো দিকে দেখানো হয়েছে, কারণ ডিরেকশনটা এন থেকে পি অঞ্চলের দিকে। তাহলে এর মধ্যে যে বিভব পার্থক্যটা সৃষ্টি হয়েছে, এই যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ সেপারেট হওয়ার জন্য একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে, সেই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা ভিভিআই বলে থাকি, বিল্ড ইন পোটেনশিয়াল, ঠিক আছে। আমরা ওই সংজ্ঞাটা এখানে দিলাম। তাহলে পিএন সংযোগ ডায়োডের সংযোগস্থলে, মানে যেটাকে নিঃশেষিত অঞ্চল বলি, এন অঞ্চলে ধনাত্মক স্থির আধান আর পি অঞ্চলে ঋণাত্মক স্থির আধান উৎপন্ন হওয়ার ফলে বিভব পার্থক্য সৃষ্টি হয়। এই বিভব পার্থক্যকে আমরা বিল্ড ইন পোটেনশিয়াল বা ভিভিআই বলে থাকি, ঠিক আছে। একটু খেয়াল করে রাখবে তোমরা যে বিল্ড ইন পোটেনশিয়াল ডিপেন্ড করে কে টি বাই কিউ। কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে ওই স্যাম্পলটার ওই ক্যালাসটার পরম উষ্ণতা, আর কিউ হচ্ছে ইলেকট্রনের আধান। আর এলএন, এনএ, এনডি, এনএ হচ্ছে এই যে এন টাইপ অর্থাৎ ডোনার অ্যাটমস কনসেন্ট্রেশন, আর এনএ হচ্ছে অ্যাকসেপ্টরস অ্যাটমস কনসেন্ট্রেশন, অর্থাৎ একক আয়তনের মধ্যে কতগুলো ডোনার অ্যাটম আছে আর একক আয়তনের মধ্যে কতগুলো অ্যাকসেপ্টর অ্যাটম আছে, তার ওই কনসেন্ট্রেশনটা। তাহলে ডোনার এবং অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশন এবং ইন্ট্রিনজিক অর্থাৎ বিশুদ্ধ থাকাকালীন তাদের যে চার্জ ক্যারিয়ার কনসেন্ট্রেশন ছিল, ইলেকট্রন বা হোলের যে কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে এনআই, অর্থাৎ বিশুদ্ধ থাকাকালীন যে আধান ঘনত্ব, আধানের সংখ্যা ঘনত্ব, এই টার্মগুলোর উপর ডিপেন্ড করে। তার মানে মূলত দেখো তারা তাপমাত্রার উপর ডিপেন্ড করে যাচ্ছে এবং ক্যারিয়ার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে। এটা বিল্ড ইন পোটেনশিয়াল। এটা সিলিকনের ক্ষেত্রে নর্মালি এটা 0.7 হয়, ঠিক আছে, সিলিকনের ক্ষেত্রে এটা 0.7 ভোল্ট হয়, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে এটা 0.3
3 ভোল্টের কাছাকাছি হয় বিল্ট ইন পোটেনশিয়াল। এবারে আসছি আমরা ওই যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হলো সেই তড়িৎ ক্ষেত্রটা। পিএন সংযোগ ডায়োডের সংযোগস্থলে এন অঞ্চলে ধনাত্মক স্থিরাধান, পি অঞ্চলে ঋণাত্মক স্থিরাধান উৎপন্ন হওয়ার ফলে এন অঞ্চল থেকে পি অঞ্চলের দিকে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। তাহলে খেয়াল করবে, তাহলে পিএন জাংশন ডায়োড যেটা হয়, তাহলে এদিকে পি অঞ্চল এদিকে এন অঞ্চল, তাহলে এন অঞ্চল জাংশনের কিছুটা অংশে এন অঞ্চল থেকে পি অঞ্চলের দিকে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে এবং এদের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়ে রয়েছে, এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ। এই পোটেনশিয়ালটাকে আমরা বলছি ভিবিআই, বিল্ড ইন পোটেনশিয়াল বা সংযোগ বিভবও বলে থাকি বাংলায়। এবারে দেখো এই ডিপ্লেশন লেয়ারের উইডথটা কেমন হবে, অর্থাৎ কতটা অংশ জুড়ে এই ডিপ্লেশন লেয়ারটা ছড়িয়ে থাকবে। সেই ডিপ্লেশন লেয়ারের যে উইডথটা সেটা যদি W0 ধরি, W0 সমান হচ্ছে টুয়াইস এপসাইলন, এপসাইলন মানে হচ্ছে এপসাইলন 0 এপসাইলন r, অর্থাৎ আপেক্ষিক পরাবৈদ্যুতিক ধ্রুবক আর শূন্য মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবকের গুণফল। আর সিলিকনের ক্ষেত্রে এই এপসাইলন r এর মানটা দেওয়া আছে 11.7 আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 16। আর NaNDটা যেটা একটু বলেছি, Na হচ্ছে অ্যাকসেপ্টার কনসেন্ট্রেশন আর NDটা হচ্ছে ডোনার কনসেন্ট্রেশন, অর্থাৎ একক আয়তনে কতগুলো অ্যাকসেপ্টার অ্যাটম আছে আর কতগুলো ডোনার অ্যাটম আছে সেই সংখ্যাটা। তাহলে টুয়াইস এপসাইলন 0 Na প্লাস ND বাই কিউ ইন্টু NaND ইন্টু ভি ওই বিল্ড ইন V0 মানে VBI, যেটা এখানে VBIটাকেই V0 লেখা হয়েছে, বিল্ট ইন পোটেনশিয়াল। তাহলে দেখতে পাচ্ছ, দেখো এটা সাধারণভাবে এই যে সংযোগস্থলে যে ডিপ্লেশন লেয়ার হয় এটা ধরো মনে করো 25 ন্যানোমিটার এরকম রেঞ্জের এরকম হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, নর্মাল ডায়োডের ক্ষেত্রে। আর জেনার ডায়োডের ক্ষেত্রে এটা খুব কম করা হয়, অর্থাৎ কনসেন্ট্রেশন খুব হাই করলে এই ডিপ্লেশন লেয়ারটা খুব কম হবে। তাহলে দেখতেই পাচ্ছ কনসেন্ট্রেশনের উপর বিশাল ডিপেন্ড করছে NaNDর উপর, অর্থাৎ ক্যারিয়ার কনসেন্ট্রেশন যদি খুব বেশি হয় তখন কি হবে, এটা ওয়েটটা কম হবে, ঠিক আছে। আর যদি ক্যারিয়ার কনসেন্ট্রেশন কম হয়ে যায়, কম করে দিই, তখন ডিপ্লেশন উইথটা একটু বেড়ে যাবে, ঠিক আছে। ক্যারিয়ার কনসেন্ট্রেশন বাড়ালে উইথ কমবে, আর ক্যারিয়ার কনসেন্ট্রেশন যদি কমায় তাহলে উইথটা বাড়বে। এবার দেখো পিএন ডায়োডের সম্মুখ এবং বিপরীত বায়াস। আমরা এখানে প্রথমে যাচ্ছি সম্মুখ বায়াস, অর্থাৎ ফরওয়ার্ড বায়াস। পিএন সংযোগ ডায়োডের পি অঞ্চলের সঙ্গে তড়িৎ কোষের ধনাত্মক প্রান্ত এবং এন অঞ্চলের সঙ্গে তড়িৎ কোষের ঋণাত্মক প্রান্ত, অর্থাৎ এটি মনে রাখবে পি অঞ্চলের সঙ্গে পজিটিভ, ঠিক আছে, পজিটিভ টার্মিনাল যোগ করতে হবে, পি অঞ্চলে পজিটিভ, এইটা সংক্ষেপে মনে রাখলেই হয়ে যাবে। পিতে পজিটিভ দিলে তাহলে নিশ্চয়ই এন অঞ্চলের সঙ্গে নেগেটিভ যোগ করতে হবে, সেটাকে আমরা বলবো সম্মুখ বায়াস বা ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে। তাহলে ফরওয়ার্ড বায়াসের সিম্বল এখানে দেখানো হয়েছে, দেখো ফরওয়ার্ডের যে পি অঞ্চলের সঙ্গে দেখো ব্যাটারির পজিটিভ, পি অঞ্চলের সঙ্গে ব্যাটারির পজিটিভ যোগ করে দেওয়া হয়েছে, আর এন অঞ্চলের সঙ্গে ব্যাটারির নেগেটিভ, মাঝখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, কারণ বেশি যাতে না প্রবাহ চলে যায় সেই জন্য আটকানোর জন্য রেজিস্ট্যান্স দেওয়া আছে, এই যে নেগেটিভ অঞ্চল। এখানে দেখো এই যে ডিপ্লেশন যে রিজিনটা, ডিপ্লেশন যে উইথটা সেটা অনেকটা কমে গেছে, তাই তো। তাহলে সম্মুখ বায়াসে নিঃশেষিত অঞ্চলের বেদ কমে যায় এবং তার ফর্মুলাটাও দেখো দেওয়া আছে, W0 সমান টুয়াইস এপসাইলন 0 ব্র্যাকেটের মধ্যে Na প্লাস ND ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট শুরু V0 মাইনাস VF, V0 মাইনাস VF এই টার্মটা গুণ হয়েছে, যেটা শুধু V0 ছিল। আর তাহলে দেখো VF যত বাড়ানো হবে তাহলে মানটা কী হবে, উইথটা তত কমে যাবে। তাহলে ফরওয়ার্ড ভোল্টেজ এই যে ভিএফটা যত আমি বাড়াবো, অর্থাৎ অ্যাপ্লাইড যে ভোল্টেজটা, সেই ভোল্টেজ যত বাড়ানো হবে ডিপ্লেশন উইথ তত কমে যাবে। এই ডিপ্লেশন উইথটাই কিন্তু তড়িৎ পরিবহন করতে বাধা দিচ্ছিল, ফলে ডিপ্লেশন উইথ যদি কমে যায় তখন কী হবে, সহজেই তড়িৎ প্রবাহ বাড়বে, অর্থাৎ ভোল্টেজ আমি যত বাড়াবো এই ভিএফের মান যত বাড়বে, প্রবাহ মাত্রা এর ভিতর দিয়ে যে প্রবাহ মাত্রা যাচ্ছে সেই প্রবাহ মাত্রা তত বাড়বে, ঠিক আছে। তার মানে আমরা একটা গ্র্যাফ পাবো যেটা এক্সপোনেনশিয়ালি বেড়ে যাবে। তাহলে এবারে ধরছি বিপরীত বায়াস। তাহলে পিএন সংযোগ ডায়োডের পি অঞ্চলের সঙ্গে তড়িৎ কোষের ঋণাত্মক, ঠিক উল্টোটা, আর এন অঞ্চলের সঙ্গে তড়িৎ কোষের ধনাত্মক মেরু যোগ করলে তাকে বলা হয় বিপরীত বায়াস। তার মানে আগে ছিল পিতে পজিটিভ, এখন হবে পিতে
নেগেটিভ হলে তাহলে হয়ে যাবে রিভার্স বায়াস, বিপরীত বায়াস। ঠিক আছে, তাহলে সেই বিপরীত বায়াসের একটা সিম্বল আমি এখানে দেখিয়েছি। দেখো একটা ব্যাটারির সঙ্গে ব্যাটারির পজিটিভ টার্মিনাল দেখো এন অঞ্চলের সঙ্গে যোগ করা হয়েছে, দেখেছো এনে পজিটিভ দেওয়া হয়েছে। তাহলে ডিপ্রেশন উইথটা দেখো, ডিপ্রেশন উইথটা অনেক বেড়ে গেছে। তাহলে ডিপ্রেশন উইথটা নিঃশেষিত অঞ্চলের বেদটা যেহেতু বেড়ে গেছে, তাহলে এই জায়গা দিয়ে কোনো তড়িৎ আধান প্রবাহিত হতে পারবে না। ঠিক আছে, তার মানে এই সময় কোনো প্রবাহ পাওয়ার কথা নয়। কিন্তু এর মধ্যে থাকা কিছু মাইনরিটি ক্যারিয়ার রয়েছে। এখানে কিছু হচ্ছে কি পি অঞ্চলের মাইনরিটি ক্যারিয়ার মুক্ত ইলেকট্রন, আর পি অঞ্চলে মুক্ত ইলেকট্রন, আর এন অঞ্চলে হচ্ছে হোল। তাদের মাইনরিটি ক্যারিয়ারের জন্য কিছু প্রবাহ আমরা পাবো, সেইটাকে আমরা বলছি বিপরীত সম্পৃক্ত প্রবাহ, রিভার্স স্যাচুরেশন কারেন্ট। তাহলে বিপরীত বায়াসে যখন আমরা যোগ করছি তখন অতি সামান্য কারেন্ট পাবো। এটা হচ্ছে মাইক্রো অর্ডারে মাইক্রো অ্যাম্পিয়ার রিজনে এটা হয়ে থাকে, ফলে খুব কম। সিলিকনের ক্ষেত্রে এটা ন্যানো অ্যাম্পিয়ারে হয়, ফলে খুব কম প্রবাহ আমরা পাবো। তাহলে এখানে একটা ফর্মুলা দেখিয়েছি দেখো, উইথ অফ দ্য ডিপ্রেশন লেয়ার ইন রিভার্স বায়াস। যেমন ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে হয়েছিল V0 মাইনাস VF ছিল, রিভার্স বায়াসের ক্ষেত্রে দেখো উইথের ফর্মুলাটায় V প্লাস V রিভার্স, অর্থাৎ দেখতেই পাচ্ছ এখানে উইথটা তখন বেড়ে যাবে। রিভার্স বায়াসে উইথ বেড়ে গেছে। দেখো নর্মাল কন্ডিশনে যে ডিপ্রেশন উইথটা ছিল খুব কম, এই জায়গাটায় তড়িৎ ক্ষেত্রটাও কম ছিল, কিন্তু রিভার্স বায়াসে দেখো উইথটা অনেকটা বেড়ে গেছে, দেখছো উইথটা অনেকটা বড় হয়ে গেছে। তাহলে উইথ বাড়ার সঙ্গে সঙ্গে এই যে উইথটা ডিপ্রেশন উইথটা, এই উইথটা বড় হওয়ার সঙ্গে সঙ্গে দেখো ইলেকট্রিক ফিল্ডটাও বেড়ে গেছে। কেন না, এমনিতে ইলেকট্রিক ফিল্ড ছিল এন অঞ্চল থেকে পি অঞ্চলের দিকে, ডিপ্রেশন লেয়ারের ভেতরে ইলেকট্রিক ফিল্ডটা, আর বাইর থেকে দেখো ওই একই দিকে ইলেকট্রিক ফিল্ড লাগিয়েছি, তার মানে ইফেক্টিভ যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা অনেকটা বড় হয়ে যাবে। যার ফলে কী হচ্ছে না, ডিপ্রেশন উইথটাও অনেকটা বড় হবে, কারণ বেশি চার্জ মানে কী হয়ে যাবে, বেশি জায়গার আধানগুলো প্রশমিত হয়ে গিয়ে মুক্ত আধানটা শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, ডিপ্রেশন উইথটা কিছুটা বেড়ে যাবে। তাহলে রিভার্স বায়াসে ডিপ্রেশন উইথও বাড়ছে, সঙ্গে সঙ্গে তড়িৎ ক্ষেত্রের মানটাও কিন্তু বাড়ছে ডিপ্রেশন রিজনে। এবারে আমরা চলে আসছি ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ পিএন ডায়োড। অর্থাৎ ডায়োডের ক্ষেত্রে আমরা যদি ফরওয়ার্ড বায়াসে করি, আমরা দেখছি প্রবাহ পাচ্ছি। তাহলে এদিকটা দেখো, ডান দিকটা এদিকটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এই যে ফরওয়ার্ড বায়াস, আর বাম দিকটা হচ্ছে রিভার্স বায়াস। ঠিক আছে, এদিকটা হচ্ছে রিভার্স বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াস যখন আমরা বাড়াচ্ছি, তাহলে ভোল্টেজ বাড়ানোর সঙ্গে সঙ্গে দেখো প্রথম কিছুটা অংশ কিন্তু কারেন্ট খুব একটা বাড়ছে না, তারপরে আস্তে আস্তে করে হঠাৎ করে কারেন্টটা বাড়তে শুরু করেছে এবং প্রচুর বেড়ে যাচ্ছে। তাহলে এই যে জায়গায় হঠাৎ করে ফরওয়ার্ড বায়াসে যে ভোল্টেজের জন্য প্রবাহ মাত্রা দ্রুত বাড়ছে সেটাকে আমরা বলি নি ভোল্টেজ। ঠিক আছে, নি ভোল্টেজ। তাহলে নি ভোল্টেজটা জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট আর সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট। এই নি ভোল্টেজ থেকেই ভোল্টেজটা ক্রমশ এই কারেন্টটা দ্রুত বাড়তে থাকে। তাহলে ফরওয়ার্ড বায়াসে দেখবে প্রথমটা কিছুটা পর্যন্ত এটা কিছুটা কারেন্ট খুব কম, তারপরে হঠাৎ করে কারেন্টটা বাড়ছে। কিন্তু রিভার্স বায়াসের ক্ষেত্রে দেখো, রিভার্স বায়াস হচ্ছে এই দিকটা, বাম দিকটা, অর্থাৎ নেগেটিভ ভোল্টেজ বোঝাচ্ছে, আর কারেন্টটা দেখো নেগেটিভ ডিরেকশনে দেওয়া হয়েছে, রিভার্স কারেন্ট এই যে, আর এটা ফরওয়ার্ড কারেন্ট, আর এদিকটা রিভার্স ভোল্টেজ। ভোল্টেজ যত বাড়ছে দেখো কারেন্টটা প্রায় ফিক্সড আছে, দেখছো কারেন্টটা বাড়ছে না, এই পর্যন্ত প্রায় বাড়ছে না। তারপরে যখন ভোল্টেজটা বাড়ানো হচ্ছে, আস্তে আস্তে করে ভোল্টেজ কারেন্টটা দ্রুত বেড়ে গেছে, তাই তো। তাহলে এই যে অংশটা, এটাকে আমরা বলছি ব্রেকডাউন ভোল্টেজ। যে ভোল্টেজে গেলে কি হচ্ছে, বিপরীত বায়াসে হঠাৎ করে কারেন্টটা বৃদ্ধি পেয়ে যায়। এটা দুটো ধরনের ব্রেকডাউন আছে, একটা জেনারেল ব্রেকডাউন আর একটা অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। আমরা এটা পড়বো। অ্যাভালাঞ্চ ব্রেকডাউনটা হচ্ছে কি, তড়িৎ ক্ষেত্রে রিভার্স বায়াসের ভোল্টেজটা যদি খুব বাড়ানো হয়, সেক্ষেত্রে কী হবে না, তড়িৎ ক্ষেত্র এত স্ট্রং হয়ে যাবে যে তাদের ভেতরে নিঃশেষিত অঞ্চল যে অংশটা রয়েছে সেখানে বন্ডগুলো ভেঙে গিয়ে তড়িৎ প্রবাহটা হঠাৎ করে বেড়ে যাবে, সেটাকে আমরা বলবো অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। তাহলে এই যে লেখচিত্রটা হচ্ছে ভিআই লেখচিত্র থেকে আমরা কি কি বিষয়গুলো জানতে পারলাম। তাহলে প্রথমে দেখতে পারলাম যে ফরওয়ার্ড বায়াসে কারেন্টটা বাড়ছে, কিন্তু নি ভোল্টেজ একটা থাকবে, যার পর থেকে তড়িৎ প্রবাহটা দ্রুত বাড়বে। আর রিভার্স বায়াসে দেখো একটা ভোল্টেজ বাড়াচ্ছে, অথচ কারেন্টটা একটা জায়গা পর্যন্ত ফিক্সড আছে, এটাকে একটা বিশেষ নাম দেওয়া, এটাকে বলা হয় বিপরীত সম্পৃক্ত প্রবাহ। ঠিক আছে, আর তারপরে হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। বিপরীত বায়াসের ভোল্টেজ একটা নির্দিষ্ট মানের থেকে বেশি হলে তারপরে কারেন্টটা হঠাৎ করে বেড়ে যায়।
এবার দেখো বিপরীত সম্পৃক্ত প্রবাহ। পিএন সংযোগ ডায়োডের বিপরীত বায়াসে রাখলে সংখ্যালঘু বাহকের জন্য অতি সামান্য তড়িৎ প্রবাহ পাওয়া যায়, যার মান প্রযুক্ত বিপরীত বিভবের পার্থক্যের উপর নির্ভর করে না। অর্থাৎ বিভব প্রভেদ বাড়লেও কিন্তু এই প্রবাহটা বাড়ে না। ঠিক আছে, এটাকে আমরা বলি বিপরীত সম্পৃক্ত প্রবাহ, রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এই রিভার্স স্যাচুরেশন কারেন্টটা দেখো তাপমাত্রার উপর ডিপেন্ড করে, কারণ আমরা জানি যে তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে কোনো অর্ধপরিবাহীর ওই সংখ্যালঘু বাহকগুলোর চেঞ্জ হবে। তাহলে সংখ্যালঘু বাহক যদি চেঞ্জ হয়ে যায় তাহলে রিভার্স স্যাচুরেশন কারেন্টটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে রিভার্স স্যাচুরেশন কারেন্টটা ডিপেন্ড করে তাপমাত্রার উপরে। দেখো তাপমাত্রার উপর দেখানো হয়েছে বিশেষ একটা সিলিকন ডায়োডের ক্ষেত্রে, যে কোনো একটা নির্দিষ্ট ডায়োডের ক্ষেত্রে আমরা দেখেছি সিলিকন দিয়ে তৈরি তার পিএন ডায়োড। তার ক্ষেত্রে দেখো যখন কম তাপমাত্রায় রয়েছে, T1টা কম তাপমাত্রা, T3টা বেশি তাপমাত্রা, তাহলে কম তাপমাত্রার ক্ষেত্রে দেখো ভোল্টেজ বেশি লাগছে, ভোল্টেজ বেশি দিলে কারেন্টটা আস্তে আস্তে করে বাড়ছে। কিন্তু তাপমাত্রা বেশি দিলে দেখো কম ভোল্টেজেই কারেন্ট বেশি পাবো। আবার বিপরীত দিকে দেখো রিভার্স স্যাচুরেশন কারেন্টটা লক্ষ্য করো। এই রিভার্স স্যাচুরেশন কারেন্টটা দেখো টেম্পারেচার বাড়ালে টেম্পারেচার বেশি, T3-র ক্ষেত্রে টেম্পারেচার বেশি, তাহলে T3-র ক্ষেত্রে দেখো রিভার্স স্যাচুরেশন কারেন্টটা অনেক বেশি। আর T1-এর ক্ষেত্রে দেখো রিভার্স স্যাচুরেশন কারেন্টটা খুব ছোট, এই জায়গাটা অল্প জায়গাটা। তাহলে রিভার্স স্যাচুরেশন কারেন্টটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে। আর ব্রেকডাউন ভোল্টেজটাও দেখো তার সঙ্গে সঙ্গে টেম্পারেচার কম থাকলে দেখো ব্রেকডাউন ভোল্টেজটা কম, আবার টেম্পারেচার যখন বাড়িয়ে দিয়েছি ব্রেকডাউন ভোল্টেজটা বেড়ে যাচ্ছে। তাহলে ব্রেকডাউন ভোল্টেজ এবং রিভার্স স্যাচুরেশন কারেন্ট যেটা I0 রিভার্স, এটাও কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। আর ব্রেকডাউন ভোল্টেজ ভি ব্রেকডাউন, এটাও কিন্তু টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, টেম্পারেচার বাড়ালে দুটোই বাড়ছে, রিভার্স স্যাচুরেশন কারেন্টও বাড়ছে, ব্রেকডাউন ভোল্টেজও বাড়ছে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। আর অবশ্যই রিভার্স স্যাচুরেশন কারেন্ট উপাদানের উপর ডিপেন্ড করে। আমি তো একটা জার্মেনিয়ামের কোনো পিএন ডায়োড নিয়ে, জার্মেনিয়াম দিয়ে তৈরি, অর্ধপরিবাহী দিয়ে তৈরি, তার ক্ষেত্রে দেখো নি ভোল্টেজটা 0.3 ভোল্ট। আর ব্রেকডাউন ভোল্টেজটা দেখো, ব্রেকডাউন ভোল্টেজটা জার্মেনিয়ামের ক্ষেত্রে এই যে ব্রেকডাউন ভোল্টেজ দেখো অনেক কম। ঠিক আছে, ব্রেকডাউন ভোল্টেজ জার্মেনিয়ামের কম। সেই তুলনায় সিলিকনের দেখো, সিলিকনের নি ভোল্টেজটা 0.7 ভোল্ট, আর ব্রেকডাউন ভোল্টেজ দেখো স্যাচুরেশন কারেন্টটাও তুলনামূলক কম। ঠিক আছে, জার্মেনিয়ামের স্যাচুরেশন কারেন্ট দেখো অনেক বেশি, আর ব্রেকডাউন ভোল্টেজ দেখো এর ক্ষেত্রে একটু বেশি সিলিকনের ডায়োডের। তাহলে সিলিকন ডায়োডের ব্রেকডাউন ভোল্টেজ একটু বেশি। ঠিক আছে, আমরা এই দুটো জার্মেনিয়াম আর সিলিকনের ক্ষেত্রে দেখব। তাহলে রিভার্স স্যাচুরেশন কারেন্টটাও কিন্তু উপাদানের উপর ডিপেন্ড করছে। আর কারণ সিলিকনের ক্ষেত্রে দেখো, সিলিকনের ক্ষেত্রে রিভার্স স্যাচুরেশন কারেন্ট কম, অবশ্যই ঠিক এখানে কনস্ট্যান্ট রাখা আছে একটা বিশেষ তাপমাত্রায়। তাহলে আর জার্মেনিয়ামের ক্ষেত্রে দেখো রিভার্স স্যাচুরেশন কারেন্ট মাইক্রো অ্যাম্পিয়ার রিজিনে, আর এটা হচ্ছে 10 পিকো অ্যাম্পিয়ার রিজিনে রিভার্স স্যাচুরেশন কারেন্টটা। সিলিকনের ক্ষেত্রে খুব কম হয়, জার্মেনিয়ামে একটু বেশি। তাহলে রিভার্স স্যাচুরেশন কারেন্ট বা বিপরীত সম্পৃক্ত প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে এবং উপাদানের উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে আমরা এইখানে পেয়ে গেলাম যে পিএন সংযোগ ডায়োড এবং পিএন সংযোগ ডায়োডের ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, এগুলো আমরা এখানে আলোচনা করলাম। প্রথমেই জানলাম পিএন জাংশন ডায়োড, তারপরে পেয়েছি ডিপ্লেশন লেয়ার, ডিপ্লেশন লেয়ার, তারপরে পেলাম বিল্ট ইন VBIE মানে বিল্ট ইন পোটেনশিয়াল, তারপরে পেয়েছি width of the depletion layer, width of the depletion layer। আর সবশেষে আমরা দেখলাম দুটো ভোল্টেজ বায়াসিং, ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াসে কি হয়, ডিপ্লেশন উইথটা কমে যায় আর ডিপ্লেশন উইথ কমে যায়, আর রিভার্স বায়াসে ডিপ্লেশন উইথ বেড়ে যায়। ফলে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট বাড়বে, কারেন্টটা বেড়ে যায়, আর এক্ষেত্রে কারেন্টটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট থাকে, রিভার্স।
অর্থাৎ এই রিভার্স স্যাচুরেশন কারেন্টটা আবার দেখলাম দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে তাপমাত্রার উপরে, ঠিক আছে, রিভার্স স্যাচুরেশন কারেন্ট যেটা সেটা নির্ভর করে তাপমাত্রার উপর, আর একটা হচ্ছে উপাদানের উপর, ঠিক আছে, ওটা হচ্ছে সিলিকন অথবা জার্মেনিয়াম, তার জন্য এটা নির্ভর করে যাবে উপাদানের উপরে। তাহলে আমরা মোটামুটিভাবে পিএন জাংশন ডায়োড, তার ব্যবহার, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, এগুলো আমরা এখানে শিখে নিলাম। আমরা তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মন্ডল। আমরা মোটামুটিভাবে পিএন জাংশন ডায়োডের ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস সম্বন্ধে জানলে।